আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতির একবার বোর্ড বইয়ের ৩ নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। ৩ নং সৃজনশীল প্রশ্নটি আজকে পুরোটাই সমাধান করে দিব। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। এই যে ৩ নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। সবার আগে যেটা থাকবে কথা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। দেখো, আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি। আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পরে বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। তো এখানে বলতেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। মানে বছরের প্রথমে তার মূলধন এবং হচ্ছে মানে মূলধনের পরিমাণ কত। তো আমরা মূলধনের পরিমাণ কীভাবে বের করি? মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিই। বইয়ের এখানে লিখে রাখো, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিতে হয়।
মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিতে হয়, দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো মোট সম্পদ থেকে মোট দায় যখন তুমি বাদ দিবা তখন তোমার জন্য যে ছকটা দরকার, চলো আমরা ছকটা এখানে নিয়ে নিই। ছকটা হচ্ছে আমাদের তারিখ বিবরণ টাকা টাকা লিখলেই হয়, তারিখ বিবরণ টাকা টাকা লিখলেই হয়। তো আমরা প্রথমে লিখব, এটা 3 নং সৃজনশীল প্রশ্ন। সো আমরা এখানে লিখব 3 নং সৃজনশীল, সৃজনশীল, তারপর হচ্ছে সমাধান, 3 নং সৃজনশীল সমাধান। এটা এভাবে লিখে নিবা, এভাবে লিখে নিবা। তারপর লিখবা, এটা যেহেতু ক নাম্বার, এখানে লিখবা ক লিখে তারপর এই যে ছক করবা। হ্যাঁ, তো ক লিখে এখানে আবার লিখে দিবা প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এখানে লেখা আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, সো এখানে আমিও লিখে দিব প্রারম্ভিক মূলধনের পরিমাণ। হ্যাঁ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় লিখে দিলাম। এরপরে আমরা কাজ করব কি দেখো, আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2025 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন ছিল। তো প্রারম্ভিক মূলধন যেহেতু আমাকে এইটা আর পড়তে হচ্ছে না, কারণ প্রারম্ভিক মানে বছরের প্রথমে অর্থাৎ 1 তারিখে। এটা শুধু আমি দেখব 1 তারিখে কি কি লেনদেন আছে। 1 তারিখ ছাড়া আমি অন্য কোনো কিছু দেখব না, শুধু 1 তারিখ, অনলি ফর জানুয়ারি মাসের 1 তারিখে দেখব। হ্যাঁ, তো জানুয়ারি মাসের 1 তারিখে উনি কি কি নিছে দেখো, নগদ টাকা। নগদ টাকা হচ্ছে একটা সম্পদ। কেন সম্পদ? কারণ নগদ টাকা থেকে তুমি ভবিষ্যতে সুবিধা পাবা। যার থেকে তুমি সুবিধা পাবা হিসাব বিজ্ঞানের ভাষায় সে হচ্ছে একটা সম্পদ। নগদ টাকার কাছ থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। 75,000 টাকার আসবাবপত্র, এই আসবাবপত্র ভবিষ্যতে ব্যবহার করে সেখান থেকে আমি সুবিধা পাবো। সো আসবাবপত্র কি একটা সম্পদ, আসবাবপত্র থেকে সুবিধা পাবো। তারপরে ব্যাংক ঋণ, খেয়াল করো ব্যাংক ঋণের ক্ষেত্রে যেটা বুঝলাম, ব্যাংক আলাদা করবে কি, তুমি যখন আবেদন করবে ঋণের যে কোনো ব্যাংকের কাছে, তুমি যখন সুদে টাকা নিতে চাইবে, মানে ঋণ নিতে চাইবে, লোন নিতে চাইবে, তখন ওরা করবে কি, ওই টাকাটা কিন্তু তোমাকে সরাসরি হাতে দিবে না, তোমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টের মধ্যে ওনারা জমা দিয়ে দেবে। হ্যাঁ, আমি বোঝাতে পারছি? মনে করো আমি ব্যাংক থেকে লোন নিব, মনে করো আমি হচ্ছে তোমার সোনালী ব্যাংক থেকে আমি লোন নিব। তো যখন সোনালী ব্যাংক থেকে আমি লোন নিব তখন ওনারা আমাকে বলবে যে একটা অ্যাকাউন্ট খুলো। কি খুলতে বলবে? একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। তো অ্যাকাউন্ট যখন আমি খুলব তখন ওনারা আমার লোনটাকে আমার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিবে। আমি যে লোনটা নিব, লোনের আবেদন করব, এই লোনটা ওনারা আমার অ্যাকাউন্টে দিবে। তারপর আমি অ্যাকাউন্ট থেকে আমার মন মতো আমি তুলে নিব, যে কাজের জন্য সেই কাজে আমি ব্যবহার করব। তো এই যে কোনো ব্যাংকে এটা, তো ব্যাংকে তো প্রতিষ্ঠানের একটা অ্যাকাউন্ট থাকবেই, আমার প্রতিষ্ঠানের একটা অ্যাকাউন্ট আছে না। তো আমি যখন লোন নিব তখন কিন্তু টাকাটা আমার অ্যাকাউন্টে দিবে, আবার সেটা কিন্তু আমার জন্য একটা দায়ও, কারণ ভবিষ্যতে কিন্তু আমাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে। সে যে আমাকে টাকাটা দিয়েছে সেই টাকাটা তাকে আমি পরিশোধ করে দিব। তো একদিকে হচ্ছে ব্যাংক ঋণ হচ্ছে একটা, এই ঋণটা হচ্ছে একটা দায়, অন্যদিকে এই টাকা যে আমি পাচ্ছি হ্যাঁ ব্যাংকের মাধ্যমে, এই ব্যাংকও কিন্তু আমার জন্য একটা সম্পদ। তাহলে এখানে কিন্তু আমি 3টে সম্পদ পেয়েছি, নগদ একটা সম্পদ, আসবাবপত্রের একটা সম্পদ, আর এই যে ব্যাংকে টাকা দিবে ওনারা টাকাটা তো ব্যাংকে দিবে। 1 তারিখে যখন আমি লোন নিচ্ছি টাকাটা আমার ব্যাংকে দিবে না? দিবে। এই নগদের মধ্যে কিন্তু ওই টাকাটা এখন নাই, কারণ আমি লোন মাত্র নিলাম, সে টাকাটা কিন্তু এখানে আমি ঢুকাই নাই এখনো। ঠিক আছে? তো এজন্য আমাকে যেটা করতে হবে, ঋণের টাকা, আর এই বিষয়টা মনে রাখবা। হ্যাঁ, তুমি প্রয়োজনে অঙ্কের মধ্যে লিখে রাখো। আলহামদুলিল্লাহ। ওকে, তো তুমি প্রয়োজনে এখানে লিখে রাখো যে ঋণের টাকা নগদের সাথে যোগ করে দিতে হয়, অথবা ঋণের টাকাটা সম্পদ হিসেবেও লিখতে হয়। ঋণের টাকা যদি শুধু ঋণ থাকে তাহলে নগদের ঘরে যোগ করে দিতাম, আর ব্যাংক ঋণ থাকলে ব্যাংকের জন্য একটা ঘর লিখতে হয়। হ্যাঁ, একটা টাকার পরিমাণটা লিখতে হয়। তো আমরা কি করে থাকি এই অঙ্কে? আমরা লিখব হচ্ছে 2025 সাল, সম্ভবত 2025 সাল। দেখো, হ্যাঁ 2025 সাল জানুয়ারি মাসের 1 তারিখ। তাহলে আমি এখানে লিখলাম জানুয়ারি মাসের 1 তারিখ।
তারপর আমি লিখব সম্পদ সমূহ, সম্পদ সমূহ। তো সম্পদ সমূহে দেখো প্রথম ছিল কি নগদ, প্রথম কি ছিল নগদ ছিল। তো নগদ কি আছে, নগদ আছে হচ্ছে 5 লক্ষ টাকা। তো আমি এখানে লিখলাম 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা লিখলাম, 5 লক্ষ টাকা লিখলাম। ওকে, তারপর কি আছে 75,000 টাকার আসবাবপত্র। তাহলে আমি এখানে লিখব কি আসবাবপত্র, আসবাবপত্র 75,000 টাকা লিখলাম। তারপর কি লিখব, ওই যে ব্যাংক ঋণ নিছি না, তো ওই টাকাটা তো ওনারা আমাকে ব্যাংকের মধ্যে দিবে, টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিবে, এই জন্য আমি এখানে লিখেছি ব্যাংক। ব্যাংক কত টাকা, কত টাকা আমি লোন নিয়েছিলাম বলো তো, আমি লোন নিয়েছিলাম 55,000 টাকা। তো এটাও তো আমার জন্য একটা সম্পদ, 55,000 টাকা। এই টাকাটা সম্পদ, হ্যাঁ, টাকা নিয়ে কি আমি বসে রাখবো, টাকা নিয়ে তো আমি কাজ করবো, তো ওটা আমার জন্য সম্পদ না, অবশ্যই সম্পদ। হ্যাঁ, ওটা কি অবশ্যই আমার জন্য একটা সম্পদ হবে, ওটা অবশ্যই আমার জন্য একটা কি হবে, সম্পদ হবে। ওকে, তাহলে আমি ব্যাংকে টাকাটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে নিয়ে নিলাম, এই জন্য ব্যাংকে আমার টাকা বাড়বে, নগদ টাকা বাড়বে আর আসবাবপত্র বাড়বে, সব কিছু ঠিক আছে। এগুলো হচ্ছে আমার জন্য একটা সম্পদ। তো আমি সম্পদগুলো এখন সব একসাথে যোগ করব, সম্পদগুলো এখন আমি সবগুলো একসাথে যোগ করে দিব। ওকে, তো দেখো আমি যোগ করব, তার আগে আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নেই। হ্যাঁ, তো আমি এখানে প্রথমে লিখি 5 লক্ষ, 5 লক্ষ যোগ 75,000 যোগ হচ্ছে 55,000, ওকে, সমান চাপ দাও 6,30,000 টাকা। তো আমি এখানে লিখি 6,30,000, এখানে কি 55,000 ছিল, 55,000, হ্যাঁ, 6,30,000 টাকা। তাহলে লিখবো 6,30,000 টাকা লিখলাম। এইবার আমি যেটা করব, বাদ দিব, কি বাদ দিব, বাদ দায়সমূহ, দায়সমূহ। আমরা তাহলে কি করব, সম্পদ থেকে দায়গুলো বাদ দিব, বছরের প্রথমে সম্পদ থেকে বছরের প্রথমে দায়গুলো বাদ দিয়ে দিব। তাহলে আমি এখানে দায়সমূহ কি লিখবো, ওই যে তাহলে দায়সমূহের মধ্যে আসবে ব্যাংক ঋণ। তো আমি ওই ঋণটা নেওয়ার কারণে একদিকে আমার ঋণও বাড়তেছে, আরেকদিকে আমার ব্যাংকের টাকাটাও বাড়তেছে, এই কারণে এটা দুই জায়গায় যাবে। তো ব্যাংক ঋণ 55,000 টাকা এখান থেকে আমি বাদ দিয়ে দেবো, 55,000 টাকা। তো 55,000 টাকা যদি আমি বাদ দিই, 6,30,000 টাকা থেকে 55,000 বাদ দিব, বাদ 55,000, তাহলে হবে কত, 5,75,000 টাকা হবে, 5,75,000 টাকা। মানে মালিক দিছে 5,75,000 টাকা। মালিক মূলধন মানে কি, মূলধন মানে কি, মালিক দিছে। তো মালিক দিছে কত, 5,75,000, আর ওই 55,000 টাকা তো উনি মানুষের টাকা লোন নিছে। তো এই জন্য তো এটা আমি মানে লাস্টে বাচ্চা হয়ে একবারে আমারটাই রয়ে গেল, আমি মালিক, আমারটাই রয়ে গেছে। ওকে, গেল। এরপরে কি বলছে দেখো, এরপরে জানুয়ারি 2 থেকে 20 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো কারণ সহ ডেবিট ক্রেডিট, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, কারণ লিখতে হবে, ডেবিট ক্রেডিট লিখতে হবে, টাকা লিখতে হবে, ডেবিট মানে ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখতে হবে। এই দুটো ঘর তো হবেই হবে, হ্যাঁ, এই দুটো ঘর হবেই। আর তারিখ তো হবেই, তারিখ এই যে জানুয়ারি থেকে, তো তারিখ লিখতে হবে, এই কারণ লিখতে হবে, ডেবিট ক্রেডিট লিখতে হবে, আর টাকার ঘরটাও লিখতে হয়। কি লিখতে হয়, টাকার ঘর। সব করার সময় মনে রাখবে টাকার ঘর, আরেকটা ঘর লিখতে হয় মাস্ট, সেটা হচ্ছে পক্ষ বা হিসাব, বিভিন্ন পক্ষ, কোন কোন পক্ষ আমরা খুঁজে পাবো, সেই পক্ষগুলো আমরা নাম লিখব। ঠিক আছে, দুটি পক্ষ থাকে না প্রত্যেকটা লেনদেনে, কমপক্ষে দুটি পক্ষ, তো সেই পক্ষগুলো আমরা খুঁজে বের করব। তাহলে এই ঘরগুলো আমাদের এখানে নিতে হবে। তো এখন যদি আমরা ছকটা করি তাহলে দেখতে পাবে, ছকটা হচ্ছে কি, তারিখ প্রথমে, তারপর পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ছক। তো আমরা খালি অঙ্কটা দেখব আর এখানে বসাবো। তো কোন কোন তারিখ বলছিল এখানে, 2 থেকে 20 তারিখ। তো প্রথমে আমরা 2 তারিখের কাছে যাই। হ্যাঁ, 2 তারিখ কোথায়, এই যে 2 তারিখ। অফিস ভাড়া পরিশোধ করছে 22,000 টাকা। তো ভাড়া পরিশোধ করলে তুমি একটা বিষয় খেয়াল করো, যখন আমি ভাড়া পরিশোধ করব, তো এখানে মূল কাজটা কি, আসলে কাজটা হচ্ছে, হ্যাঁ মানে মূল সিনেমাটা কি, দেখো মূল সিনেমাটা কি, মূল নায়কটা কেনা, ভাড়া। ভাড়াকে নিয়েই কিন্তু সব সিনেমা ঘটতেছে এখানে। হ্যাঁ, অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা। এই একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি কিসের মাধ্যমে লেনদেনটা করতেছি, মাধ্যমটা কি, মাধ্যমটা যেমন হতে পারে সেটা নগদ,
অথবা হতে পারে বকেয়া। মাথায় রাখবা, হয় নগদ নাহলে বকেয়া, যে কোনো একটা থাকবেই। একটা হচ্ছে তুমি দুটো জিনিস মানে চেষ্টা করবা প্রত্যেকটা লেনদেনে খুঁজে বের করা। একটা হচ্ছে মূল সিনেমার কাহিনীটা কি, হ্যাঁ মূল কাজটা কি, এটা হচ্ছে মূল কাজ। এই কাজের জন্যই আমার এই পুরো ঘটনার মধ্যে আসলে এই ভাড়ার জন্য এত কিছু লেখা, তাই না? ভাড়া, তাহলে মূল কাজ হচ্ছে ভাড়া। আর কিসের মাধ্যমে কাজটা হয়েছে? নগদ অথবা বকেয়া, যে কোনো একটা। তো এখন দেখো মূল কাজ যেটা, সেটা হচ্ছে ভাড়া। ভাড়া জিনিসটা কি? ভাড়া হচ্ছে একটা বেতন, যখন আমি কাউকে দিব সেটা কিন্তু আমার একটা ব্যয়। ভাড়া যখন কাউকে দিব সেটা আমার জন্য একটা ব্যয়। তারপরে আমি এই ধরনের যতগুলো কাজ করব, যেমন কমিশন, বিমা, তারপর বাট্টা, এগুলো কিন্তু এক একটা ব্যয়। কারণ এগুলো দেওয়ার কারণটা কি, এটা দেখো, এটা অলরেডি আমি সুবিধা পেয়ে গেছি, ভাড়া থেকে আমি সুবিধা পেয়ে গেছি। যে জিনিস থেকে আমি অলরেডি সুবিধা পেয়ে গেছি তারপর টাকা দিচ্ছি, সেটা কিন্তু আমার জন্য একটা ব্যয়। সুবিধা অলরেডি পেয়ে গেছি, যেমন বিক্রি করছি, টাকাটা পেয়ে গেছি, সুবিধাটা কিন্তু পেয়ে গেছি আমি বিক্রয় করার কারণে, আমার আয়টা হয়ে গেছে। তো এরকম ভাড়া ভাড়া, দেখো ভাড়া দিছি, অর্থাৎ এই হচ্ছে সে কিন্তু আমাকে কাজটা করে দিছে অলরেডি। তারপর আমি বিজ্ঞাপনের কাজটা করে দিছে, অর্থাৎ কাজটা ঘটে গেছে, তারপর আমি তাকে টাকা দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ব্যয়, ভাড়া। তাহলে মনে রাখবে কি কি ব্যয়, কি কি? ভাড়া, বেতন, বিমা, তারপর হচ্ছে বিমা, তারপর কমিশন, হ্যাঁ, তারপর বিজ্ঞাপন, এগুলো এক একটা কি বাট্টা, এগুলো এক একটা ব্যয়, কমন ব্যয়, এগুলো থাকবেই। তো এই ভাড়া একটা ব্যয়। তো এই ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, বলেছিলাম না? ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ভাড়া একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এর জন্য ভাড়া হিসাব ডেবিট লিখব, ভাড়া হিসাব ডেবিট লিখব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মাধ্যমে, কিসের মাধ্যমে? এই যে 22,000 টাকা, এখানে কিন্তু নগদ না বাকি লেখা নেই, তার মানে নগদে। লেখা থাকতো তাইলে তাই মানতাম, তো এখানে কিছু লেখা নেই, তার মানে কি নগদে। তো নগদ টাকা আমি যখন ভাড়া দিব, ভাড়া দিলাম মানুষকে, 5-10 জনকে ভাড়া দিলাম, তা ভাড়া যখন দিব তখন কি আমার টাকা কমবে না বাড়বে? কমবে। তো এই নগদ টাকাও কিন্তু একটা সম্পদ। নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, দেনাদার, এগুলো এক একটা কি সম্পদ, মজুত পণ্য, এগুলো একটা সম্পদ। এই সম্পদ বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। তো এই মুহূর্তে এই ঘটনার ফলে নগদ টাকা নামক সম্পদটা কমে যাচ্ছে, আমি দিচ্ছি এজন্য কমে যাচ্ছে। তো কমে গেলে কি হবে? কমে গেলে ক্রেডিট হবে। কি ক্রেডিট হবে? নগদান হিসাব। তাহলে আমি এখানে লিখব কি? প্রথমে ভাড়া, ভাড়া হিসাব, ভাড়া হিসাব ডেবিট। আর তারপর লিখব কি? নগদান হিসাব, নগদান হিসাব। এটা লিখব কি? ক্রেডিট, ক্রেডিট। এখন এই ভাড়াটা কি হিসাবের, কোন ক্যাটাগরিতে পড়ে? কেন আমি ডেবিট লিখলাম? কারণ কি? এটা একটা ব্যয়। কারণ কি? কারণটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি। তাহলে লিখব কি? ব্যয় বৃদ্ধি। তারপরে কি? নগদান হিসাব। কেন নগদান হিসাব ক্রেডিট করলাম? কারণ নগদ টাকা একটা সম্পদ, এই সম্পদটা কমে গেছে, তো সম্পদ হ্রাস। লিখব কি? সম্পদ হ্রাস। এখন কথা হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবা যে এইখানে যা লিখবো ওইখানে লিখবো না, ওইখানে যা লিখবো এখানে লিখবো না। এখানে লিখবো হচ্ছে ওর বাচ্চা কাচ্চাদের লিখবো, ওখানে যারা, ওখানে বসবে 5 জন মোট, ওই পুরো জায়গা মিলে 5 জনের বেশি অন্য কেউ বসবে না। কেমন? কি কি? আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব, 5টা। হিসাব কয় প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। এর বাইরে অন্য কিছু এখানে বসবে না। আর এই আয়ের অনেক রকম আয় থাকতে পারে, ব্যয়ের অনেক রকম ব্যয় থাকতে পারে, আয়, ব্যয়, দায়, অনেক রকম দায়, সেগুলো এখানে হবে। সম্পদ, অনেক রকম সম্পদ, নগদ, ব্যাংক, ভাড়া, হচ্ছে যন্ত্রপাতি, ভূমি, অফিস সরঞ্জাম, মেশিন, অনেক কিছু থাকতে পারে, সেগুলো এখানে হবে। অর্থাৎ যত রকমের ওগুলোর মানে উপাদান থাকবে সব এখানে বসবে। মেন 5টা এখানে বসবে না, আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব এখানে বসবে না। যেমন ব্যয় হিসাব কখন হবে না, সম্পদ হিসাব হবে না, বেতন মানে বেতন হিসাব হবে কিন্তু ব্যয় হিসাব হবে না, হ্যাঁ, মালিকানা সত্ত্ব হিসাব হবে না। এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা। টাকা কত ছিল বলো তো? টাকা ছিল হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকা। শোনো, বুঝে বুঝে পড়লে কোনো কিছুই কঠিন না, ঠিক আছে? 22,000 টাকা। তোমরা ভাবতেছো বইয়ের অঙ্ক শিখলেই মনে হয়ে যায়, আসলে বইয়ের অঙ্ক শিখলে তুমি কমন পাবা না। বইয়ের অঙ্ক শিখলে হয়তো শিখতে পারতেছো, কিন্তু তোমাকে শিখতে হবে হচ্ছে অতিরিক্ত অনেক সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, যেটা আমার ব্যাচের মধ্যে আমি করাই, ঠিক আছে? তোমরা একটু বিশ্বাস করে ভর্তি হয়ে দেখো, তারপর ইনশাল্লাহ আরও 5 জনকে ভর্তি করাতে পারবা, ঠিক আছে? তারপর জানুয়ারির 10 তারিখে, তারপর দেখো কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। যেহেতু 2 থেকে 20, তাহলে আমি কিন্তু 2 তারিখ থেকে শুরু করে 20 পর্যন্ত যাব। তো কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। এখন খেয়াল করো,
কাগজটা হচ্ছে একটা মণিহারির পর্যায়ে পড়ে, তাই না? খাতা, কলম, কাগজ, পেন্সিল, রাবার এগুলো কি সব একটা মণিহারি। যেহেতু আমি ট্রেনিং সেন্টার দিচ্ছি, তো এগুলো তো আমার ওখানে প্রতিদিন ব্যবহার হবে এই জিনিসগুলো। তো আমি একটা কাগজ কিনে লিখবো কাগজ হিসাব, একটা কলম কিনে লিখবো কলম হিসাব, সরি এগুলো লিখবো না। এই জন্য ছোটো ছোটো 1 টাকা 2 টাকা জিনিসগুলো একসাথে সারাদিন যা লাগে বা পুরো সপ্তাহ পুরো মাস যা লাগে সব একসাথে করে ওর একটা নাম দিব। নামটা কি সুন্দর, নাম হচ্ছে মণিহারি। এই মণিহারি ও একটা ব্যয়, ওর নামই হচ্ছে একটা ব্যয়, মনে রাখবে মণিহারি একটা ব্যয়। তো আমি যত ক্রয় করব তত ব্যয় হবে, অর্থাৎ যত মণিহারি কিনবো তত আমার ব্যয় হবে। এই জন্য মণিহারি হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় বাড়বে না, যত আমি মণিহারি খরচ করবো তত আমার ব্যয় বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে আমি কোন মাধ্যমে টাকাটা মানে মণিহারিটা কিনতেছি, কোন মাধ্যমে, হ্যাঁ কোন মাধ্যমে, টাকা নগদ টাকার মাধ্যমে, 5,000 টাকা নগদ টাকা। তো কোথাও বাকি লেখা নেই, তো বাকি লেখা থাকলে ধারে বা বকেয়া লেখা থাকলে সেটা চিন্তা করতাম। তাহলে নগদ টাকা কমে যাবে আমার থেকে, তো নগদ টাকা কি একটা সম্পদ, তো নগদ টাকা নামক সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। সো মণিহারি একটা ব্যয়, এর জন্য মণিহারি হিসাব ডেবিট, আমরা ডেবিটটা আগে লিখি। সো মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখানে লিখবো কি মণিহারি, মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট। আর আমি আমার কাছ থেকে কমে যাবে কি নগদ টাকা, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। সো কত টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। এখন দেখো যেটা বলতে চাচ্ছিলাম আমি মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তাহলে মণিহারি হিসাব কেন ডেবিট হলো, কারণটা কি? কারণ মণিহারি হচ্ছে একটা ব্যয়, ভাড়া, বেতন, মণিহারি, কমিশন এগুলো এক একটা ব্যয়। এগুলো যত বৃদ্ধি পাবে, মানে এই ব্যয় যত বৃদ্ধি পাবে তত আমার কি হবে, ডেবিট হবে। তো কেন ডেবিট হয়েছে, তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে। তাহলে এখানে লিখবো কি ব্যয় বৃদ্ধি। বলছিলাম না হিসাব 5 প্রকার, সেই 5 প্রকারের একটাও বাইরে এখানে বসবে না, ওই 5টা জিনিসই এখানে ঘুরে ফিরে বসবে, ব্যয় বৃদ্ধি। তারপর কেন নগদান হিসেব ক্রেডিট, কারণ নগদ টাকা হচ্ছে আমার জন্য একটা সম্পদ প্রতিষ্ঠানের, এই নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সো কেন কমে যাচ্ছে, সম্পদ কমে যাচ্ছে, হ্যাঁ কি কমে যাচ্ছে, সম্পদ। সো সম্পদ হ্রাস, এখানে লিখবো কি সম্পদ হ্রাস। তারপর দেখো 12 তারিখ, দেখো 12 তারিখ কি বলছে, 12 তারিখ বলছে কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা। আচ্ছা মেরামত এটা এই যে ট্রেনিং সেন্টারে কি পোলাপান যে কাজ করে ওরা কি নষ্ট হয় না, ওগুলো নষ্ট হয় না, নষ্ট হবে। যেমন তোমার ক্লাসের বেঞ্চ নষ্ট হয় না, প্রতি বছর রিপেয়ার করে না, তো অনেক কিছুই নষ্ট হয়, সব কিছুই তো নষ্ট হতে পারে, সেগুলো মেরামত করতে হয়, এটা একটা নিয়ম, প্রতি মাসে প্রতি বছর টুকটাক কিছু না কিছু খরচ হয়। তো মেরামত হচ্ছে একটা ব্যয়, মেরামত কি একটা ব্যয়, তো ব্যয় হলে ডেবিট হয়, কারণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যত মেরামত করবো তত ব্যয় বৃদ্ধি পাবে। এই জন্য আমরা লিখবো কি মেরামত হিসাব ডেবিট, কারণ কি ব্যয় বৃদ্ধি, কি হবে ব্যয় বৃদ্ধি। সো মেরামত হিসাব ডেবিট। আরেকটা হচ্ছে মাধ্যমটা কি, নগদ নাকি বকেয়া, মানে নগদের কথাটা হয় নগদ নিলে বকেয়া, যে কোনো একটা কাহিনী হবেই, কারণ টাকা ছাড়া কখনো লেনদেন হয় না, টাকা ছাড়া কখনো লেনদেন হয় না। তো নগদ টাকা তো কমে যাবে, যত মেরামত করবো আমার টাকা দিয়ে তো মেরামত করবো, তো টাকা চলে যাবে না, তো নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। সো আমরা এখানে কি লিখবো বলো তো, আমরা লিখবো প্রথম লিখবো মেরামত হিসাব, মেরামত হিসাব, মেরামত হিসাব। এখানে লিখবো কি ডেবিট, মেরামত হিসাব ডেবিট। কত টাকা দিয়েছে, 32,000 টাকা, তাহলে এখানে হবে 32,000 টাকা। অন্যদিকে আমি এই মেরামত করার কারণে আমার কাছ থেকে নগদ টাকা কমে যাচ্ছে, সো নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কত, 32,000 টাকা। সো কেন মেরামত হিসাব ডেবিট হলো তাহলে বুঝছো, কারণটা কি, কারণ হচ্ছে মেরামত একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট। সো আমরা এখানে লিখবো কি ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। আয়, দায়, মালিকানা সত্ত্ব এই 3টে জিনিস বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আর সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। নগদ টাকা নামক সম্পদ কমে যাবে, সো নগদান হিসাব ক্রেডিট, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। ওকে, এরপরে দেখো 20 তারিখের পরে, ওই 12 তারিখের পরে 20 তারিখ, 20 তারিখে কি আছে, চেকে মজুরি প্রদান করা হলো 8,500 টাকা। আচ্ছা আমি মজুরি দিছি, তো বললাম না মজুরি, ভাড়া, বেতন এগুলো কি এক একটা ব্যয়, আর যত ব্যয় হবে তত ডেবিট হবে। সো
মূল কাজটা কি এখানে, মূল থিমটা কি, মজুরি প্রদান। আচ্ছা কিসের মাধ্যমে দিছে বলো তো, চেকের মাধ্যমে। নগদে দিছে না, চেক। হ্যাঁ, তো তাহলে কি হবে, নগদ হয়তো নগদে দিবে, নাহলে ব্যাংকের মাধ্যমে দিবে। তো টাকার মাধ্যমেই তো কাজটা করবে, আর না হলে কি, না হলে বকেয়া থাকবে, পাওনাদার হবে। তো এখানে কি চেক একটা কি ব্যাংক না? আমি যত মজুরি দিব, হাজার হাজার মানুষকে মজুরি দিলাম, ব্যাংকে টাকা থাকবে? থাকবে না। ব্যাংকে থেকে তো টাকাটা চলে যাবে। সো ব্যাংকের টাকা কমে যাবে, এই জন্য ব্যাংক একটা কি সম্পদ, সম্পদ কমে যাবে। তো প্রথম কাজ হচ্ছে কি, মজুরি একটা ব্যয়। প্রথম কাজ মজুরি একটা ব্যয়, এই জন্য মজুরি লিখবো আগে। মজুরি হিসাব ডেবিট, কারণ ডেবিট তো, ডেবিটটা আগে লিখতে হয়। মজুরি হিসাব ডেবিট। তো কেন ডেবিট সেই কারণটা আমরা লিখব। কত টাকা ছিল, ৮৫০০ টাকা। তাহলে এখানে লিখবো কি ৮৫০০ টাকা। তারপর কি লিখবো, ব্যাংক থেকে টাকা চলে যাবে, চেক দিচ্ছি যেহেতু, চেক থাকলেই ব্যাংক হিসাব লিখবো। ব্যাংক হিসাব, হ্যাঁ ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট ৮৫০০ টাকা। ৮৫০০। তাহলে কেন মজুরি হিসাব কেন ডেবিট হলো, কারণ মজুরি একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে। আর ব্যাংক হিসাব কেন ক্রেডিট হলো, ব্যাংক নামক সম্পদটা কমে যাচ্ছে জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস, হ্যাঁ সম্পদ হ্রাস। ব্যাংক একটা সম্পদ, সম্পদ হ্রাস হয়েছে, সম্পদ হ্রাস হবে। সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এই হচ্ছে আমাদের অঙ্ক হয়ে গেছে। আগের অঙ্কতে আবার এই কারণ টারণ ছিল না, হ্যাঁ আগের সৃজনশীল 2 নম্বরে, 1 নম্বরে। তো এই জন্য আর কি এখানে হালকা দিক সেদিক, হ্যাঁ প্রশ্নে যা বলে দিবে তাই, এর মতো সহজ আর আছে, কারণ সহ ডেবিট ক্রেডিট নিয়ে শেষ। ওকে, এবার চলো আমরা পরেরটাতে যাই। হ্যাঁ মুছে দিলাম, পরেরটাতে যাই আমরা। খ নাম্বার শেষ, এখন গ নাম্বারে যাব। তো গ নাম্বার কি বলছে, 25 জানুয়ারি তারিখে লেনদেন অবলম্বনে ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার কেন করি আমরা, ক্রেডিট ভাউচার আমরা করি আয়ের জন্য। দেখো এই যে বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, তো ভাতা প্রাপ্তি হয়েছে, হ্যাঁ তো প্রশিক্ষণ করছিলাম তাই সেই টাকা পাইছি। তাহলে এটা আমার আয় না, আয় হলে এই যে আয় 13,000 টাকা, আয় হলে এটা ক্রেডিট ভাউচার, মানে আয় আর ব্যয়ের জন্য ভাউচার। ব্যয়ের জন্য ডেবিট ভাউচার আর আয়ের জন্য ক্রেডিট ভাউচার। তো আমরা চলো একটা ভাউচারের ছক করি। ভাউচারের ছক তোমরা মুখস্থ করবা, তাহলেই হবে, একদম ইজি ব্যাপার। জাস্ট এই যে ছকটা, এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম, ক্রেডিট ভাউচার নম্বর এখানে লিখতে হবে, তারিখ, গ্রাহকের নাম মানে কাকে দিচ্ছি, ঠিকানা, তারপর হচ্ছে হিসাব খাতের নাম, এইগুলো সব লিখবা। হ্যাঁ বেতন টেতন ভাড়া টাড়া কী কী দেওয়া লাগবে সব। তারপর এখানে কয়েকটা স্বাক্ষর আছে, দেখবে বইয়ের মধ্যে দেওয়া আছে, এখানে বোঝা যাচ্ছে না। তারপর তাহলে প্রথমে আমরা কী করব, প্রতিষ্ঠানের নাম লিখবো। প্রতিষ্ঠানের নাম কি, আলম সার্ভিস সেন্টার। তাহলে আমরা এখানে লিখবো কি, আলম সার্ভিস সেন্টার, এখানে লিখবো আলম। ঠিকানা এখানে নিচে লিখে দিও সার্ভিস সেন্টার। এখানে তো ঠিকানা নাই, ঠিকানা থাকলে লিখতাম, এখানে ঠিকানা লিখে দিবা। হ্যাঁ কত তারিখের ঘটনা বলো তো, 25 জানুয়ারি তারিখে, যে 25 জানুয়ারি 2025 সালে, জানুয়ারি মাসের 25 তারিখ। হ্যাঁ তাহলে এখানে কি লিখবো বলো তো, 25 জানুয়ারি 2025 লিখবো কি, 25 জানুয়ারি 2025। গ্রহণকারীর নাম, কে গ্রহণ করতেছে বলো তো, বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ। গ্রহণকারী না, এটা হচ্ছে গ্রহণকারীর নাম। ক্রেডিট ভাউচার নাম্বার কত আছে দেখো, ক্রেডিট ভাউচার নাম্বার কত, 503। ভাউচার নাম কত, 503। আচ্ছা কে গ্রহণ করতেছে বলো তো, এই প্রতিষ্ঠানের কেউ একজন গ্রহণ করতেছে। আর কোথা থেকে, খাতটা কি, খাতটা হচ্ছে আমি কি পাচ্ছি, সেবা আয়না, এই হচ্ছে তোমার বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, তাই না? তাহলে এটা হচ্ছে বলা যায় যে এটা আয়ের খাত, তাই না? হ্যাঁ তাহলে হিসাব খাতের নাম কি, এখন আমরা বলতে পারি যে এটা হচ্ছে সেবা আয়, তাই না? সেবা আয়, সেবা আয়। ঠিকানা তুমি যে কোনো একটা ঠিকানা দিয়ে দিও, ঠিক আছে। আর এখানে কোন ব্যাংকে কার কাছ থেকে নিচ্ছি বলো তো, বিসিটি, ওকে বিসিটি ব্যাংক। হ্যাঁ বিসিটি ব্যাংক। দেখো আমি যাকে দিব আর কি এটা, হ্যাঁ যাকে দিব, ওকে ভাউচারটা যাকে ধরাই দিব। ওকে তারপর দেখো এখন এই ভাউচারটা ওনাকে দিতে হবে না, ওনার কাছে তো আমি টাকা নেব। তো টাকা নিতে গেলে তো তাকে একটা কাগজ দিতে হয়, তাই না? কাগজ দিতে হয় না? তো সেই কাগজটা দিয়ে দিলাম যে ভাই আপনার এত টাকা বিল হয়েছে, এই যে ক্রেডিট ভাউচার নাম্বার কত, হিসাব খাতের নাম কি, সেবায়, আর হচ্ছে জানুয়ারি মানে তারিখ লিখবা, গ্রহণকারী যিনি গ্রহণ করবে এই ভাউচারটা তার নাম লিখে দিবা, ব্যাংকের বা
যে কোনো ব্যক্তি হতে পারে, যার কাজ তুমি করে দিয়ে যার কাছ থেকে টাকা নিবা, সেটা ম্যানেজার হতে পারে কিংবা কর্মচারী কর্মকর্তা। ঠিকানাটা লিখে দিবা, ব্যাংকের ঠিকানাটা, হ্যাঁ, বিসিটি ব্যাংকের ঠিকানা। এবার 1 নাম্বার, এখানে আরও অনেক খরচ হতে পারে, তো অনেক আয় হতে পারে, তো আমার এখানে একটা আয় হয়েছে, এই জন্য 1 নাম্বার দিছি। তো এটা কি 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 হয়েছে বলো তো? প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি। তাহলে এখানে লিখবো কি? প্রশিক্ষণ ভাতা। এগুলো কিছু না, তুমি কি কি লিখছো, কি টাকাটা হলো মেন, প্রশিক্ষণ ভাতা। ডিজাইনটা একটু সুন্দর করে করো, আউলা চাউলা করে না। প্রশিক্ষণ ভাতা কত টাকা বলো তো? 13,000 টাকা। তাহলে এখানে লিখবো কি? 13,000 টাকা। 13,000 টাকা। এবার দেখো টাকা কথায় কথায় লিখবো কি? 13,000 টাকা মাত্র। 13,000 টাকা মাত্র। ওই স্বাক্ষর টাক্ষর হ্যান তেন আছে, ওগুলো একটু দিয়ে দিও, ডানাতে বামাতে যেমনি পারো। সো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধু 5 জন বন্ধুর কাছে শেয়ার করে কমেন্টে লিখবে যে আমি শেয়ার করেছি। পরবর্তীতে কোন কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাও সেগুলো অবশ্যই কমেন্টে লিখবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।